আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন সন্ধ্যার বাংলাদেশে স্বাগত। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। মিথ্যা মামলায় 17 বছর বয়সী জুলাই যোদ্ধা সুরভিকে দুদিনের রিমান্ড। সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, সে দ্রুতই প্রতিকার পাবে বললেন আইন উপদেষ্টা। পেসার মুস্তাফিজকে ফেরত পাঠানো হচ্ছে, এবার হাসিনাকেও ফিরিয়ে দিন, মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি। শহীদ জিয়ার আদর্শিক বিএনপি ক্রমশ হারিয়ে যাচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি। 19 বছর পর রোববারে বগুড়া যাচ্ছেন তারেক রহমান। একটি মহলের ইন্ধনে প্রার্থিতা বাতিল হচ্ছে, অভিযোগ জামায়াতের। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। মিথ্যা মামলায় 17 বছর বয়সী জুলাই যোদ্ধা সুরভিকে দুদিনের রিমান্ড, বিষয়টি নিশ্চিত করেছেন সুরভির আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান। জন্মসনদ অনুযায়ী তাহরিমা জান্নাত সুরভির বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি, কিন্তু আজকে শুনানিতে তার বয়স 21 দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আসিফ নজরুলের আদালত। জন্মসনদ অনুযায়ী সুরভির বয়স 17 বছর 1 দিন। শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা বেআইনি। শিশুকে সাধারণ কারাগারে রাখার বিধানও নেই। শিশুকে রাখার কথা শিশু উন্নয়ন কেন্দ্র, তাও নির্দিষ্ট প্রক্রিয়ায়। এ বিষয়ে আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই যোদ্ধাকে ফাঁসাতে বাকশালী দোসররা সক্রিয়। আমলাতন্ত্র, বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দালালরা বসে আছে। এই ঘটনার সাথে যারা জড়িত সবাই জয় বাংলা হয়ে যাবে। গতকাল থেকে এটা নিয়ে স্পষ্ট হওয়ার পরেও কিভাবে এরা এমন ভিত্তিহীন কেসের রিমান্ড মঞ্জুর করে। এই ঘটনার প্রতিবাদে এক নেটিজেন লিখেছেন, সুরভিকে নিয়ে যে ধরনের নোংরামি করেছে প্রশাসন, যারা এই প্লট সাজিয়েছে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে। আওয়ামী খুনি লুটেরাদের প্রিজন ভ্যান থেকে নামাতে পুলিশের কোনো রকম উৎসাহ দেখা যায় না। দেখা যায় তারা নিজে নিজে হেঁটে নামছেন, অথচ অপ্রমাণিত একটি অভিযোগের শিকার সুরভিকে কারা এত উৎসাহ নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল, কারা এই নির্দেশ দিল, তাদের পরিচয় উন্মোচন হওয়া জরুরি। জাতির জন্য জরুরি কারা ফ্যাসিবাদী স্ট্যাবলিশমেন্টের পক্ষে কাজ করছে। সুরভির আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান জানান, মামলায় এখনো পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই, কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে তা বলতে পারছি না। এর আগে সুরভির জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে 2 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে। সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, সে দ্রুতই প্রতিকার পাবে বললেন আইন উপদেষ্টা। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য, প্রতারণার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এদিকে আজ সোমবার সুরভিকে 2 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছে আদালত। সুরভিকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে। পেসার মুস্তাফিজকে ফেরত পাঠানো হচ্ছে, এবার হাসিনাকেও ফিরিয়ে দিন, মোদিকে বললেন আসাদুদ্দিন ওয়াইসি। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের আচরণে ভণ্ডামি রয়েছে বলে অভিযোগ ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির। অভিযোগ করেন, 2024 সালের 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের হামলায় পর্যটক নিহত হওয়ার পরও ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলেছিল, অথচ এখন বাংলাদেশি ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, যা তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন। গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। কিছু নেতা, যার মধ্যে কংগ্রেস এমপি শশী থারুরও আছেন, খেলাধুলায় রাজনীতির সংমিশ্রণের বিরোধিতা করেন। এখন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, যদি বাংলাদেশি পেসারকে ফেরত পাঠানো যায় তবে কেন একই কাজ শেখ হাসিনার ক্ষেত্রে করা হলো না, যিনি আন্দোলনের মধ্যে দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।
AIMIM প্রধান বলেছেন, পেহেলগাম হামলার পরও আমরা এশিয়া কাপে পাকিস্তানের সাথে খেলেছি। তিনি আরো বলেন, একজন বাংলাদেশি নারী ভারতে থাকছেন, তাকেও ফিরিয়ে দিন, তাকে দেশে ফেরাতে কেন বাধা দেয়া হচ্ছে? বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। চীন এবং পাকিস্তান বাংলাদেশে সক্রিয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে, তবে তিনি তার পরিবার বলছেন দেশে ফিরলে একটি পক্ষপাত দুষ্ট প্রশাসনের অধীনে প্রহসনের বিচার হতে পারে। ভারতের আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিষয়টি তাদের নজরে নিয়েছে। বাংলাদেশি পেসারকে ঘিরে বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সকে IPL 2026 মৌসুমে স্কোয়াড থেকে তাকে মুক্তি দিতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে দলটি একজন বিকল্প খেলোয়াড় নিতে পারে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ জিয়ার যে আদর্শিক বিএনপি ছিল, সেই বিএনপি থেকে দলটি ক্রমশ সরে যাচ্ছে। আজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএনপি কিভাবে এবং কাদের মাধ্যমে হাইজ্যাক হয়ে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নগ্ন ভূমিকা সেই আশঙ্কাকেই আরো জোরালো করছে। সোমবার 5 জানুয়ারি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের এই নগ্ন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে তাদেরকেও স্পষ্টভাবে কথা বলতে হবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসন যেভাবে একটি দলকে নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছে, সেই আচরণ আমাদেরকে গভীরভাবে আহত করছে। এভাবে যদি একটি দলের পক্ষে প্রশাসন দাঁড়িয়ে থাকে, তাহলে সরকারি অর্থ ব্যয় করে এই নির্বাচনে কোনো যৌক্তিকতা থাকে না। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে প্রশাসনের যে ভূমিকা আমরা দেখছি, তা আমাদের বিগত 3টি নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। অতীতে নেতাকর্মীরা মাঠে নেমে লড়াই সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, রক্তক্ষরণ করেছে, অথচ আজ আবারও আমরা একই ধরনের প্রশাসনিক আচরণ দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যদি প্রশাসনের আচরণ একপাক্ষিক ও পক্ষপাত দুষ্ট হয়, তাহলে এমন নির্বাচন আয়োজনের কোনো প্রয়োজন নেই। হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময় শেষ হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময় শেষ হবে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেয়া হবে। 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে। সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধিনিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট 2 এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এই অপারেশনে 14,569 জন। ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো দলের ভেতরে ঢুকে যেতে না পারে, এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পাটোয়ারি। নাসির উদ্দিন বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, যেই দলটি হলো বিএনপি। উদাহরণ টেনে তিনি বলেন, তারেক রহমান দেশে আসার পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাকে সালাম বিনিময় করেছেন। এই ধরনের দৃশ্য আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি। বর্তমান বাংলাদেশে আমরা এসব দেখতে চাই না। তিনি ঢাকা 8 আসনের রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর সহ পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আজাদির জোটকে বেছে নিয়েছি। আমাদের 11 দলীয় জোট ইনশাআল্লাহ বাংলাদেশকে আজাদ করার জন্য আজাদির লড়াই চালিয়ে যাবে। আমাদের সামনে দুটি পথ ছিল, গোলামির প্রতীক নেব নাকি আজাদির প্রতীক নেব। আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক নিয়েছি। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, 11 দলীয় জোট বাংলাদেশকে সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার সংগ্রাম অব্যাহত রাখবে। এর আগে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার ঢাকার বাইরে প্রথম সফর করবেন। সফরের শুরুতেই তিনি বগুড়া সফরে যাচ্ছেন। এটি তার ১৯ বছর পরে বগুড়া সফর। বিএনপির গুলশান কার্যালয়ের সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা রয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে নেতাদের সাথে আলাপকালে তিনি নিজেই কথা বলেন। আজ সোমবার রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। বৈঠক শেষে সফরের শিডিউল ঘোষণা দেয়া হতে পারে। বগুড়া জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর বগুড়াতে এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবারও বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখার জন্য সবাই উন্মুখ। সূত্র জানাচ্ছে, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়াতে পৌঁছাবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রি যাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপি গণদোয়া কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সেখানে অংশ নেবেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে জানিয়েছেন, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাইদের কবরও জিয়ারত করবেন। দলের ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করে বলেছে, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন অপ্রয়োজনীয় বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। রোববার বিবৃতিতে এই অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৩ দিনের বাছাইয়ে গাইবান্ধা ১, কুড়িগ্রাম ৩, যশোর ২, জামালপুর ৩, ঢাকা ২, কুমিল্লা ৩ এবং কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। গাইবান্ধা ১ আসনের প্রার্থী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ায় জেলা প্রশাসক মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। তবে অন্যান্য জেলায় এমপিওভুক্ত শিক্ষকদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। কুড়িগ্রাম ৩ ও যশোর ২ আসনে বিদেশি নাগরিকত্ব ত্যাগের নথি দেননি বলে জামায়াত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, কোনো ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যমূলক বাড়াবাড়িতে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা সমীচীন হয়নি। এরকম চলতে থাকলে নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন। রিটার্নিং কর্মকর্তারা গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় প্রার্থিতা বাতিল না করেন, এই পদক্ষেপ গ্রহণে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তা বৈধ ঘোষণার আহ্বান জানাচ্ছি। এরই সাথে শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মিথ্যা মামলায় ১৭ বছর বয়সী জুলাই যোদ্ধা সুরভিকে 2 দিনের রিমান্ড। সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, সে দ্রুতই প্রতিকার পাবে বললেন আইন উপদেষ্টা। পেসার মুস্তাফিজকে ফেরত পাঠানো হচ্ছে, এবার হাসিনাকেও ফিরিয়ে দিন, মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি। শহীদ জিয়ার আদর্শিক বিএনপি ক্রমশ হারিয়ে যাচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি। ১৯ বছর পর রোববারে বগুড়া যাচ্ছেন তারেক রহমান। একটি মহলের ইন্ধনে প্রার্থিতা বাতিল হচ্ছে, অভিযোগ জামায়াতের। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।